আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি কোহিনূর। লিখেছেন লাবণ্য ইয়াসমিন। পর্ব সংখ্যা 1। আচ্ছা, যাই হোক, গল্প শুরু করার আগে ক্যাটাগরি বলে দিই। থ্রিলার প্লাস রোম্যান্স প্লাস কালো জাদু রিলেটেড। মানে এক কথায় একটা অসাধারণ গল্প। আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি তোমরা এই গল্পটা শুনে অনেক এনজয় করবে। যাই হোক, আর কথা না বাড়াই সরাসরি গল্পে চলে যাই। শাশুড়িকে খুন করে স্বামীকে হাত তুলছিস, তোর এত সাহস কে দিয়েছে? বাইরে এখন আমার মায়ের লাশ পড়ে আছে, কেন করলি এমন বল? 2 টাকার মেয়ে, তোকে খুন করে গুম করতেও আমার 2 সেকেন্ড লাগবে না। স্বামীর মুখে এই ধরনের কথা অধরা শুনবে বলে কখনো কল্পনাও করেনি। লোকটা শান্ত আর ভদ্র, কখনো দরকার ছাড়া অধরার সঙ্গে গত 1 বছরে একটা শব্দ উচ্চারণ করেনি। যখন যা চেয়েছে পেয়েছে। এই বাড়িতে সকলকে ও নিজের মনে করে, তাছাড়া 5-5টা ননদের মধ্যে ও নিজেকে মানিয়ে নিয়েছে। ওরা ভুলেও অধরার আশেপাশে ঘেঁষে না, শাশুড়ি মা ছাড়া। সেই শাশুড়িকে ও কিভাবে মারতে পারে অধরার মাথায় আসছে না। আজ অধরার শাশুড়ি সন্ধ্যায় ওকে ছাদে রেখেছিল, কেন রেখেছিল সেগুলো ও কাউকে বলতে পারবে না। শাশুড়ি মা ওর হাতে একটা কাগজ ধরিয়ে দিয়ে বলেছিল, এটা ধরো, এর চাইতে বেশি কিছু বলার অধিকার আমার নেই। এটা গোপন রাখবে, এই বাড়িতে কাউকে বিশ্বাস করবে না, এমনকি নিজের স্বামীকেও না। নিজের আর তোমার মধ্যে থাকা মূল্যবান রত্নর খেয়াল রেখো। পারলে দূরে কোথাও পালিয়ে যাও, আমার আলমারির ড্রয়ারে কিছু দরকারি জিনিস আছে, তোমার কাজে লাগবে। এখন নিচে যাও, দ্রুত। অধরা কিছু বলতে চেয়েছিল, কিন্তু হলো না। তার আগে উনি ওকে ধমক দিয়ে নিচে পাঠিয়ে দিলেন। অধরা নিচে আসার সঙ্গে সঙ্গে বাইরে হইচই পড়ে গেছে। অধরা দৌড়ে গিয়ে দেখলো ওর শাশুড়ি নিচে পড়ে আছে, চারদিকে রক্তের ছড়াছড়ি। কি ভয়ঙ্কর দৃশ্য! অধরা সেইখানে জ্ঞান হারালো। যখন জ্ঞান ফিরল, দেখতে পেল ও রুমে শুয়ে আছে, আর ওর স্বামী জুবায়ের ফারুক ওর দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে। ওর চোখ খুলতে দেরি হলো, কিন্তু লোকটার ওর উপরে ঝাঁপিয়ে পড়তে দেরি হলো না, গলা আটকে ধরল। অধরার মনে হলো এখনই বুঝি মারা যাবে, তাই উপায়ন্ত না পেয়ে লাথি বসিয়ে দিল স্বামী নামক লোকটার বুকে। শক্তিশালী যুবার সঙ্গে ও পারবে কিভাবে? লোকটা পড়ে গিয়েও আবার দৌড়তে উঠে আসলো। অধরা ওই সুযোগে দ্রুত বিছানা থেকে নেমে পড়ল, কিন্তু যুবার ওকে টেনে দেওয়ালের সঙ্গে আটকে ধরে গলা চেপে ধরল। অধরা বহু কষ্ট বলল, আমি এরকম করিনি, বিশ্বাস করুন, আপনার মাকে আমি নিজে মা ভেবেছি। আমার দম বন্ধ হয়ে আসছে, ছেড়ে দিন। জুবাইর হুঙ্কার ছেড়ে বলল, ছেড়ে দেওয়ার হলে বহু আগেই তোকে ছেড়ে দিতাম। তোর ভাগ্য ভালো, তোকে আমার দরকার, খুব দরকার। প্রয়োজন শেষ হলেই এই পৃথিবী থেকে তোর নাম নিশান আমি চিরকালের জন্য মুছে দেব। তুই জুবাইর ফারুকের নখের যোগ্যও না। কথাটা বলে জুবাইর ওকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে দরজাটা ধপাস করে বন্ধ করে চলে যায়। অধরা তাল সামলাতে না পেরে ছুটে গিয়ে ফ্লোরে পড়ল। খাটের কোণা লেগে কপালের কিছু অংশ কেটে গেল। অধরা কপালে হাত রেখে উঠে বসল। ব্যথা আছে শরীরে না, মনে লেগেছে। শাশুড়ির মৃত্যুর পরে ওর দুনিয়াটা কেমন বদলে গেল। এতদিন তো ভালোই ছিল, বিয়েটা হয়েছিল পারিবারিকভাবে। বিয়ের 1 মাসের মাথায় সড়ক দুর্ঘটনায় ওর মা বাবা মারা গিয়েছে। অধরা মা বাবার একমাত্র সন্তান হওয়ার দরুন অন্তিম যাত্রার সাক্ষী হতে পারলেও আর কখনো সেখানে ওর পা রাখতে পারিনি। বাবা মা কথা ভেবে ও কাঁদবে, কষ্ট হবে ভেবে শাশুড়ি ওকে যেতে মানা করতো, আগলে রেখেছিল। যখন যা লেগেছিল পেয়েছিল, বাড়ির বাইরে যাওয়ার দরকার হয়নি। সুলতান জুবায়ের ফারুকী একজন ভালো ব্যবসায়ী আর বেশ প্রভাবশালী লোক। বাড়িতে কাজের লোকের অভাব নেই, কিন্তু সবাই কেমন চুপচাপ। দরকার ছাড়া এই বাড়িতে কোনো শব্দ উচ্চারণ হয় না। 5টা ননদ, সবগুলোই বিবাহ উপযুক্ত। এক কথায় আগুন সুন্দরী, যাদের দেখলে মানুষ না ভেবে সবাই পরি ভেবে ভুল করবে। কিন্তু যাদের গায়েও কলঙ্ক আছে। এই মেয়েগুলো তেমন একটা অভিশাপ বহন করছে। এরা বোবা, কথা বলতে পারে না। আধুনিক পোশাক আর চলনভঙ্গিতে এদের জুড়ি মেলা ভাব। অধরা এদের রূপের কাছে কিছুই না। কথাগুলো ভেবে অধরা দ্রুত নিজের শাড়ির আঁচল থেকে কাগজটা বের করে চোখের সামনে ধরল। গোটা গোটা অক্ষরে লেখা আছে, বধিবোবা বলবে বাক্য, ছড়বে তখন লাল রক্ত। উষার কালে খুলবে দুয়ার, শান্ত হবে তিমির দুয়ার। একটা ধাঁধা, কিন্তু এর মানে কি হতে পারে অধরার জানা নেই। শাশুড়ি মায়ের মুখে ও ভীষণ
শান্তির বাণী শুনতো সব সময়। অধরা কাগজটা দ্রুত লুকিয়ে বের হয়ে আসলো। এর মধ্যে লাশটা দাফনের সব কাজকর্ম শুরু হয়ে গেছে। বাড়িতে সবাই সাদা পোশাক পরেছে। মীরা মায়ের চারপাশে বসে আছে চুপচাপ, কিন্তু সবাই খুব স্বাভাবিক, কারো চোখে কোনো পানি নেই। জুবাইর বাইরে আছে, পুলিশ এসেছে ঘটনা তদন্ত করতে, কিন্তু জুবাইরের দুর্ঘটনা বলে চালিয়ে দিল। বেশ কিছু টাকা পুলিশের হাতে ধরে দিয়ে ওদেরকে বিদায় জানিয়ে ভেতরে আসলো। অধরা চুপচাপ শাশুড়ির মাথার কাছে গিয়ে বসলো। ছাদ থেকে উনি কিভাবে পড়ে গেলেন বিষয়টা নিয়ে ওর চিন্তা হচ্ছে। হঠাৎ মনে হলো উনি ইচ্ছে করে লাফ দিয়েছেন, সুইসাইড করবেন ভেবে ওকে ডেকে এগুলো কথা বলেছেন। কিন্তু সুইসাইড করার কারণটা কি হলো? কিছুক্ষণের মধ্যে অধরার শ্বশুর এক ভদ্রমহিলাকে নিয়ে বাড়িতে ঢুকলেন। ভদ্রলোকের দুজন স্ত্রী। উনি ছোট বউয়ের সঙ্গে থাকতেন। উনি হতদন্ত হয়ে মৃত বউয়ের পাশে বসলেন। তারপর অধরার দিকে শীতল নজরে তাকালেন। অধরা ভয়ে শিউরে উঠল। জুবাইর ওর বাবাকে হয়তো সবটা বলে দিয়েছে। সবাই ওকে ভুল বুঝবে, কিন্তু পুলিশ ওকে ধরে নিচ্ছে না কেন? এদের কি দরকার এত? আমার কাছে আমাকে কি এর জন্য এদের লাগতে পারে? অধরার মনে হাজারো প্রশ্ন ঘুরছে। একমাত্র শাশুড়ির মা ভরসা ছিল যে ওকে সাহায্য করতে পারত। গভীর কোনো রহস্য অতলেও তলিয়ে যাচ্ছে, মাথায় যন্ত্রণা করছে। শাশুড়ি মা শেষবারের মতো বলেছিল ওর মধ্যে কোনো রত্ন আছে, কিন্তু রত্নটা কি? এই রত্নটার জন্য ওকে হয়তো পুলিশে দেওয়া হচ্ছে না। বাড়িতে সিসি ক্যামেরা আছে, যদি খুন বলে পুলিশকে জানানো হয় তবে অধরা অনায়াসে ফেঁসে যাবে। জেল বা ফাঁসি নিশ্চিত। বাবা মা সেই সঙ্গে প্রিয় শাশুড়ি মায়ের এই রহস্যের মৃত্যু ওকে সম্পূর্ণ একা করে দিল। অধরা নিজেকে সামলাতে পারছে না। এই নিস্তব্ধ বাড়ির শব্দ করে কাঁদার মতো অধিকারও নেই। কান্না গলায় আটকে আসছে। অধরা দ্বিতীয়বারের ন্যায় আবার জ্ঞান হারালো। মাঝরাতে অধরার জ্ঞান ফিরল। মুখের উপর কারো দীর্ঘ উচ্ছ্বাস পড়ছে। ভয় ওকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরছে। অধরা হুট করে চোখ খুলে দেখলো জুবাই আর মুখের উপর ঝুঁকে আছে। রুমে আবছা আলো বিরাজ করছে। লোকটার দৃষ্টিতে কোনো রাগ নেই, না আছে ঘৃণা। অধরা ডান হাতটা জুবার মুখে রাখতেই যেন ছেলেটা খপ করে হাতটা ধরে নিয়ে বলল, সরি, তখন মাথা কাজ করছিল না। কি বলতে কি বলে ফেলেছি মনে রেখো না। মৃত্যু কারো হাতে থাকে না। মায়ের মৃত্যু স্বাভাবিক মেনে নিয়ে আগের মতো হয়ে যাও। অধরা বুড়ো কুচকে ফেলল লোকটার কথা শুনে। একজন সন্তান কিভাবে এত তাড়াতাড়ি নিজের মাকে ভুলে যেতে পারে? অধরা প্রশ্ন করতে চাইল, কিন্তু পারল না। জুবাই ওকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে নিজের সঙ্গে। বিড়বিড় করে উচ্চারণ করে, আমাদের ঘরে খুব তাড়াতাড়ি এক টুকরো রত্ন আসতে চলেছে। আমি ওকে কোহিনূর বলে ডাকবো। তুমি কি কিছু বুঝতে পারছো না? এত প্রয়োজন শুধু ওর জন্য। অধরা চোখ বন্ধ করে কিছু ভাবল। বিষয়টা সুখ কি দুঃখের ওর ঠিক মাথায় আসছে না। যেখানে ও মা হয়ে নিজের সন্তানের উপস্থিতি অনুভব করতে পারল না, সেখানে জুবার বাবা হয়ে কিভাবে সব বুঝে গেল? আর শাশুড়ি মা, সেও কি জানতো? এই গোলক ধাঁধা কিভাবে কাটবে কে জানে। জুবার আধা ঘন্টার মধ্যে গভীর ঘুমে তলিয়ে গেল। অধরা সাবধানে উঠে বসলো। শাশুড়ির আলমারিটা চেক করা দরকার, কি আছে সেখানে। অধরা সাবধানে উঠে আসলো। পা টিপে টিপে শাশুড়ির রুমের সামনে গিয়ে দাঁড়ালো। সারা বাড়ি শুনশান নীরব। অধরা সময় নষ্ট না করে দ্রুত ভেতরে গিয়ে ড্রয়ার চেক করলো। লাল রঙের একটা কাপড়ের মধ্যে কিছু রাখা আছে। ও সেটা তুলে নিয়ে দ্রুত নিজের রুমে ফিরে আসলো। সেটা লুকিয়ে জুবাইরের পাশে গিয়ে শুয়ে পড়ল। জুবাইর ঘুমের মধ্যে পাশ ফিরে অধরাকে নিজের দিকে টেনে নিয়ে ফিসফিস করে বলল, পালানোর চেষ্টা করছো বুঝি? এসব করে সময় নষ্ট করো না, সময় হলে ঠিক মুক্তি পাবে। অধরা ঢোক গিলল। মনে প্রশ্ন জাগলো, জুবাইর কি সব জেনে গেল? প্লিজ বন্ধুরা, ইগনোর মাই ভয়েস। আমার প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছে। দিন এর জন্য গলায় ব্যথা, গলা দেওয়া ঠিকভাবে আওয়াজ বের হচ্ছে না। তারপর ভিডিও এডিট করতে বসলাম। যাই হোক, আমার ভয়েসটা ইগনোর করো, কারণ তেমন একটা ভালো শোনাচ্ছে না আমার ভয়েসটা।